শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। কোন অ্যাঙ্গেলে একটা 14 বছরের মেয়েকে আমার ঘাড়ে ঝুলিয়ে দিচ্ছ তুমি বাবা? সমুদ্রের কথা শুনে বার কয়েক দরজার দিকে তাকালেন শান্ত আহমেদ, তারপর ফিস ফিস করে বলেন, একটু আস্তে বল বাবা, সবাই কি ভাববে? সমুদ্রের কথার আওয়াজ বাড়লো বই কমলো না, আর একটু জোরেই বলো। দেখো বাবা, মোটেও তোমার বড় ছেলের দোষটা আমার উপর চাপাবে না। আমি কিভাবে এই বাচ্চা মেয়েকে সামলাবো? শান্ত আহমেদ দরজাটা আরেকটু চাপিয়ে দিলেন, ছেলের হাত ধরে বিছানায় বসিয়ে বলে। এমন করে না বাবা, শোন একটু। সমুদ্র বাবার দিকে তাকাচ্ছে না, সামনের দিকে তাকিয়ে আছে, বিরক্তিতে ভ্রু কুচকে আছে তার। ফস করে নিঃশ্বাস ছেড়ে বলা। বলো। শান্ত আহমেদ ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, তুই তো আমার বাধ্যগত ছেলে, বল রাজ কি আর এমন? সমুদ্র যেন তেতে উঠল, ছাটকা মেরে বাবার হাত সরিয়ে বলল, আমি কখনোই তোমার প্রিয় ছিলাম না, ছিল তোমার বড় ছেলে। এমন কথা বলে না বাবা, তুই বোঝার চেষ্টা কর। আহমেদের একটা সম্মান আছে তো। ও হ্যাঁ, এখন ও একটা কাণ্ড করে পালিয়েছে বলে সম্মান বাঁচাতে আমাকে পেলে? এমন কেন করছিস? তুই তো সবটাই বুঝিস। তাছাড়া রাজের এ বিয়েতে মত ছিল না। ছিল না? তাহলে কেন বিয়ে দিতে গিয়েছিলে শুনি? কেন আমার ঘাড়ে চাপাতে পারো? রাগের চোটে সমুদ্র কি বলছে সে নিজেও জানে না, তবে ছেলের চোখে রাগের চেয়ে জেদটাই বেশি দেখতে পারছেন শান্ত আহমেদ। কিন্তু সমুদ্রকে তো রাজি করাতেই হবে, উনি শান্ত গলায় বলেন, তোর মায়ের মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করিনি তোর কষ্ট হবে বলে। কখনোই তোর প্রাণটাকে কষ্টে রাখিনি, আদরে রেখেছি। তবুও তোর মনে হয় যে রাজকে আমি তোর থেকে বেশি ভালোবাসি? সমুদ্র এবার একটু দমে গেল, চুপ হয়ে ভ্রু কুচকে জানালার দিকে তাকিয়ে রইল। সে অজান্তে উল্টোপাল্টা অনেক কিছু বলে দিয়েছে যা তার উচিতই হয়নি। শান্ত আহমেদ আবারও বলতে লাগলেন, সমুদ্র, ছোটবেলা থেকেই তুই একটু রাগী আর রাজ একটু গম্ভীর। রাজ ভালোবাসে সারাদিন পার্টি ক্লাব এগুলো নিয়ে থাকতে, আর তুই পড়াশোনা বাবার বিজনেসে হালকা সাহায্য করতে ভালোবাসিস। তোদের বয়সের পার্থক্য কত? 3 বছর। রাজের 25 আর তোর 22। সব কিছুতেই তোদের মধ্যে ভীষণ পার্থক্য। সমুদ্র এবার একটু শান্ত হলো, আবারও বসে পড়লো বিছানায়, বাবার দিকে তাকিয়ে আস্তে করে বলল, ও যে রাজি না, এটা কি তুমি আগে থেকেই জানতে বাবা? শান্ত আহমেদ মাথা নিচু করে ফেললেন। সমুদ্র কৌতূহল নিয়ে তাকাতে শান্ত আহমেদ মাথা নাড়লেন। সমুদ্র অন্যদিকে তাকিয়ে বললেন, তবুও তুমি এত বড় একটা রিস্ক নিলে? তুই তো জানোসই রাজ কেমন। ও কখনোই একটা গ্রামের মেয়েকে বিয়ে করতে ইচ্ছুক না, তার উপরে বয়স কম। সমুদ্র তার ছিল হাসলো, তারপর বলল, আমাদের উচিত হয়নি এখানে বিয়ে ঠিক করা বাবা। শান্ত আহমেদ ছেলেকে বোঝানোর চেষ্টা করে বলতে লাগলেন, ঠিক করার তো একটা কারণ আছে, তোকে বলা হয়নি কারণটা অবশ্য। সমুদ্র বাবাকে থামিয়ে দিয়ে বলল। আমি জানতেও চাই না। শান্ত আহমেদ ছেলের কাঁধে হাত রেখে বললেন, তোর ভাই তো মেয়েটাকে না দেখেই গাইয়া ভূত বলে কি অপমান করলো। আর শেষ সময় রাজি হয়েও যে পালাবে, এটা তো আমার চিন্তা ভাবনার বাইরে ছিল। সমুদ্র নিচের দিকে তাকিয়ে বলল, মেয়েকে আমিও দেখিনি বাবা। তুমি আর তোমার মেয়ে গিয়ে পছন্দ করেছিলে। তুই তো বলেছিলি যে তুই কাজে ব্যস্ত আর পড়াশোনা রয়েছে। তোর ভাই বলেছিল আমাদের পছন্দই ওর পছন্দ। আমি কোথায় যাব এখন? কোন বিপদে ফেললি তোরা এখন আমায়? সমুদ্র চুপচাপ বসে রইল। শান্ত আহমেদ মনে মনে ভাবতে লাগলেন, এভাবে মেয়েটার জীবন কিভাবে নষ্ট হতে দিব আমি? মা মরা মেয়েটা, আহারে, ওরে বাঁচাতেই তো আমার ঘরে তুলতে চাইলাম, আর এখন আরো কলঙ্কিত করে দিচ্ছি। কথাটা ভেবেই সমুদ্রের দিকে তাকালেন শান্ত আহমেদ, তারপর বললেন, তোর যদি আমাদের সম্মানের মায়া না থাকে তাহলে আমি কি করব? আর তুই হয়তো চাস এই মেয়েটার জীবনটা নষ্ট হোক। সমুদ্রের হাত মুষ্টিময় হয়ে গেল। একটু রাগ হলে বাবার উপর, তার বাবা তাকে এমন ভাবে, শান্ত আহমেদ ছেলের রাগ বুঝতে পেরে আর একটু রাগাতেই বললেন, তুইও তার মানে রাজেরই মতো মেয়েটার ইজ্জত সম্মান দেখলি না? আমারই বোঝার ভুল, রক্ত তো, দুই ভাই বলে কথা। সমুদ্র এবার রেগে দাঁড়িয়ে গেল, কিছু না ভেবেই বলল। আমি রাজি বিয়েতে। শান্ত আহমেদ খুশি হয়ে বললেন। সত্যি তুই রাজি? সমুদ্র কিছুক্ষণ চুপ থেকে চোখ বন্ধ করে বলে উঠল, হ্যাঁ আমি রাজি। তাহলে মেয়ের ছবি দেখাই, দেখে নে একবার, যদিও প্রয়োজন নেই তবুও। সমুদ্র গভীর কণ্ঠে বলে উঠল, না, তার কোনো প্রয়োজন নেই, না দেখি রাজি আমি।
তারার মতো অপায় মেয়ে আমি একটাও দেখি নেই জাহানারা। তাড়াতাড়ি মেয়েরে বিদায় করো। নিজের মায়েরও খাইছে আর বাপেরও। এখন বিয়ের আসর থেকে বর পালালো। পাড়া প্রতিবেশীদের এমন কথা লুকিয়ে রাখা চোখের পানিগুলো ধীরে ধীরে বৃষ্টির মতো নামতে শুরু করলো তারার গাল বেয়ে। তা দেখে তারার সৎমা জাহানারা বেগম রেখেই বললেন, কোন কুক্ষণে যে আমি এই ঝামেলাটারে কাঁধে নিয়েছিলাম আল্লাহ জানে। এখন এই ভরা বিয়ে বাড়িতে অপমানিত হইতে হচ্ছে। তারা কিছু না বলে চুপচাপ চোখের পানি ফেলছে। তা দেখে জাহানারা বেগম আবারও বলে উঠলেন, আমি তো জানতামই এমন অপয়া মাইয়ারে কেই বা বিয়ে করব বলো। শুধু এই রূপটা থাকলেই তো হইব না, লক্ষ্মী অলক্ষ্মী বইলা তো একটা ব্যাপার আছে। তারা এবারও চুপ। প্রতিবেশীরা আবারও বলে উঠল, জাহানারা তাছাড়া শুনলাম রাজ তো তারার থেকে 11 বছরের বড়। কেমনি বা কি? বেগম হালকা রেগে বললেন, ওনারা পছন্দ করলে আমি কি করুম? আর এই ঝামেলা দূর হইলে তো আমারও ভালা। যাজ্ঞা। তারার মামি এতক্ষণ চুপ ছিলেন, এবার মুখ খুললেন, তোমার তো আগে থেকেই তারারে বুড়া বেড়ার লগে বিয়া দেওয়ার শখ আছিল। তাও তো রাজ মাত্র 11 বছর। তুমি তো 17-18 বছরের বড় বেড়াও খুঁজছিলা। জাহানারা বেগম তারার মামিকে রাগ দেখিয়ে বলেন, এরার মধ্যে তোমার কি হুনি? তারার বাবা মাইরা যাইবার আগে তারার দায়িত্ব আমারও হাতে দিছিল। এর লাগিয়ে আমার যা ইচ্ছা করুম। তাই বলে বুড়ো বেড়াও বাদ দিছো না? এতই যেহেতু দরদ, তাইলে তারার দায়িত্ব নিলে না কেন? নিছো না যেহেতু, তাইলে চুপ থাও। এবার তারার মামি চুপ হয়ে গেলেন। কি বা বলবেন উনি? ওনার তো নিজের সংসারে টানা পড়ে, নয়তো তারাকে রাখলে তার ক্ষতি হতো না। এদিকে জাহানারা বেগম বিড়বিড় করে কপাল চাপড়াতে চাপড়াতে বলতে লাগলেন, ভাবছিলাম এইটারে যেহেতু পছন্দ করছে, এর পাশাপাশি আমার মাইয়ারায়ও সমুদ্রের ঘাড়ে বইসা দিতে পারো। কিন্তু রাজ যে এমেতে পালাইব হেইডাকে জানতো। আবারও এক প্রতিবেশীর কথায় ধ্যান ভাঙলো জাহানারার। এখন এই মাইয়ার লাগি তোমার বেজ্জতি হইব দেখো। জাহানারা বেগম নিজের বেজ্জতির কথা চিন্তা করে রেগে গেলেন। তারাকে উদ্দেশ্য করে বললেন, অলক্ষী কোথাকার, উঠ এখান থেকে, খোল এই শাড়ি চুরি গয়না। তারা এবার কাঁদতে কাঁদতে বলল, মা মা দয়া করে আমাকে এই নামটা দিয়েন না, সহ্য হয় না। জাহানারা বেগম রাগে তারার দিকে এগিয়ে যেতে যেতে বললেন, কি কইলি তুই? আমারে শিখাইবি? অলক্ষীকে অলক্ষী কমু না তো কি কমু? না, বলবেন না। পিছন থেকে পুরুষালী কণ্ঠ শুনে সেখানে থেমে গেলেন জাহানারা বেগম। নিজেকে কিছুটা সামলে নিলেন। বিছানায় ফিরে শান্ত আহমেদকে দেখে বললেন, ভাই সাহেব আপনি? শান্ত আহমেদ ঘরে ঢুকতে ঢুকতে বললেন, হ্যাঁ আমি। আমার ছেলে পালিয়েছে বলে তো গ্রামের লোকেরা মিলে ভালোই অপমান করলেন। আমার তারা মাকেও কম কথা শোনাচ্ছেন না। জাহানারা বেগম মুখটা ঘুরিয়ে নিলেন, শক্ত গলায় বললেন, 2 দিনের পরিচয়ে আপনি তারা মা হইয়া গেল, তাইলে মারে এমনি অপমান করলে কেমনে? ছেলে তো পালাইছে। শান্ত আহমেদ জাহানারা বেগমের দিকে এগিয়ে এলেন, শান্ত গলায় বললেন। আর মাত্র কিছুক্ষণ পর বেআইন হবেন, তাই আর কিছু বললাম না। জাহানারা বেগম যেন অবাক হল, বিস্ময় নিয়ে তাকালেন শান্ত আহমেদের দিকে, তারপর বললেন। মানে? শান্ত আহমেদ হালকা হাসলেন, একবার তারার দিকে তাকিয়ে আবারও জাহানারা বেগমের দিকে দৃষ্টি দিলেন, তারপর বললেন, তারা হবে আহমেদ পরিবারের ছোট ছেলে সমুদ্র আহমেদের বউ। নামটা শুনে চোখ বড় বড় করে গেল জাহানারা বেগমের। নিজের মেয়ের জায়গায় তারাকে দেখতে পেয়ে রেগে গেলেন তিনি। তবুও কিছু বলার সাধ্যি হলো না, শুধু কড়া চোখে তাকালো তারার দিকে। একদিকে নিজের হবু স্বামীর নামটা শুনে কেঁপে ওঠে তারা। শান্ত আহমেদ জাহানারা বেগমকে উদ্দেশ্য করে আবারও বললেন, গিয়ে দেখুন সমুদ্র বাইরে বসে আছে, আপনারা যান, আমি তারা মায়ের সাথে একটু কথা বলে আসি। জাহানারা বেগম রাগী চোখে তারার দিকে তাকালেন। তারা মাথা নিচু করে আছে। সবাই চলে গেলেও জাহানারা বেগমকে যেতে না দেখে শান্ত আহমেদ বললেন, প্লিজ যান। যাইতাছি। দাঁত চেপে বলে স্থান ত্যাগ করলেন জাহানারা বেগম। শান্ত আহমেদ তারার পাশে গিয়ে বসে পড়লেন, মাথায় হাত রেখে বললেন, তোকে এই অত্যাচারের হাত থেকে বাঁচাতেই নিজের কাছে নিয়ে যাচ্ছি মা, ওখানে তুই ভালো থাকবি। তারা কিছু বলল না, চুপটি করে রইল। এই মুহূর্তে নিজের
বাবা মায়ের কথা খুব বেশি মনে পড়ছে। বাবা থাকলে কি আর এত তাড়াতাড়ি বিয়ে দিতেন? শান্ত আহমেদ তারার মনের অবস্থা বুঝতে পেরে বলল, মোটেও ভয় পাস না মা, আমি তো তোর বাবার মতোই। তোর সৎমা তোকে বেঁচে দিতেও দ্বিধা করবে না রে, তার চেয়ে বরং তোকে আমার সাথেই আমি নিয়ে যাই। মুখ খুললো তারা, আস্তে করে বলল, সৎমা হোক অত্যাচার করুক, মা তো আমাকে খাবার দিয়েছেন, পড়িয়েছেন, এতটুকুতেই অনেক, তাই ওনাকে কিছু বলবেন না। শান্ত আহমেদ মুচকি হাসলেন। তারার এমন একজন মানুষের প্রতি মায়া দেখে মনে মনে বললেন, জিনিস একখান সমুদ্র, আজ না হয় কাল তুই ঠিকই বুঝবি। তোর জন্য খাঁটি সোনা নিয়ে যাচ্ছি আমি, খাঁটি সোনা। এইদিকে তারা এক মনে ভেবে চলেছে কি হবে তার পরবর্তী জীবন। সমুদ্রকে আদৌ আপন করে নিবে তাকে, নাকি সৎ মায়ের মতোই অলক্ষীয় বলে অত্যাচার করবে? আর কি বা হবে তার স্বপ্নের? সত্যি হবে কি সেটা, নাকি সমুদ্র ও রাজের মতো পালাবে? রাজ তো বিয়ের সময় সমুদ্র কি বিয়ের পর? এতটুকু ভেবে তারার চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়লো, ডাক পড়লো বাইরে থেকে, যেতেই হবে তাকে। আর মাত্র কিছুক্ষণ, বাধা পড়ে যাবে সমুদ্রের সাথে এক পবিত্র বন্ধনে, যার থেকে মুক্তি পাওয়া খুব কঠিন। ফুল দিয়ে বাসর সাজানো খাটে বউ সেজে বসে আছে তারা, পরনে ভারী বেনারসি আর শ্বশুরের দেওয়া অলংকার। মাথা ঘুরপাক খাচ্ছে হাজারো চিন্তা। এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার সামনের দেয়ালে টানানো ছবিটার দিকে। খুব সুন্দর করে নীল পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে সমুদ্র, মুখে লেগে আছে এক চিলতে হাসি, গালের টোল উফ কতটা সুন্দর, উজ্জীবিত সেই হাসি। তারা কিছুক্ষণ ছবিটার দিকে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, ছবি দেখে তো ওনাকে ভালো মানুষই মনে হচ্ছে, দেখতেও নায়কদের মতো লাগে। বেবি মুখ চেপে হাসলো তারা, তারপর আবারও ভাবতে লাগলো। কিন্তু আসলে উনি কেমন? তারার ভাবনার মাঝেই দরজা খোলার শব্দ হলো। কেঁপে উঠে তাড়াতাড়ি মাথায় কাপড় দিল তারা, কারোর আসার শব্দে হচ্ছে। ওনার ফাঁকা দিয়ে দেখতে পেল ছবির সেই মানুষটা তার দিকে এগিয়ে আসছে। তারা ভয়ে নিজেকে আরেকটু গুটিয়ে নিল। এদিকে রুমে ঢুকতেই বধূ বেশে একটা মেয়েকে বসে থাকতে দেখে তাচ্ছিল হাসলো সমুদ্র, মনে মনে ভাবতে লাগলো, সব শেষে কিনা একটা বাচ্চা মেয়ে। এতটুকু ভেবে সে আটকে উঠলো। মনের অজান্তে অনেকটা এগিয়ে গেছে তারার দিকে। বিছানায় বসতে বসতে আরেকবার ভাবলো, মেয়েটার তো কোনো দোষই নেই, তাহলে ও কেন কষ্ট পাবে? বিছানায় হালকা শব্দ হওয়াতে ধ্যান ভাঙলো সমুদ্রের। পাশে তাকিয়ে দেখলো তারা ক্রমশ নিজেকে গুটিয়ে নিচ্ছে। ঘুমটার আড়ালে মেয়েটা চেহারা দেখা যাচ্ছে না। আলতা রাঙা শুভ্র বর্ণের পা জোড়া অনেক কষ্টে বেনারসির সাথে চাপিয়ে নিচ্ছে। একটু বিরক্ত হলো সমুদ্র, পিড়পিড় করে বলল, গ্রামের মেয়ে, তাও আজকালকার, এমন ভাব করছে যেন ও কিছুই বোঝে না। তারা ভয় বারবার ঢোক গিলছে। এমন পরিস্থিতির কথা সে কখনোই শুনেনি। সৎ মা তো কখনোই তার সাথে কিছু বলে না, শুধু গালিগালাজ আর বকাঝকা ছাড়া। তবুও তো নিজেকে মানিয়ে নিচ্ছে। হঠাৎ পেছনে পড়ে যেতে নিলে সমুদ্র তারার হাত টেনে ধরলো, আলতো চিৎকার করে বলল, আরে কি করছো, পড়ে যাবে তো। তারার ঘোমটাটা মাথা থেকে পড়ে গেল। বেরিয়ে এলো কাজল লেপটে থাকা শুভ্র নির্মল মুখশ্রী, যার মধ্যে ভয়ের আভাস নেই, কোনো ভারী সাজ, শুধুমাত্র মায়াবী চোখ জোড়া আর গোলাপি রঙের উষ্ঠজোড়া। ছোট্ট নাকফুল পরা সরু নাকটাকেও বাদ দিল না সমুদ্র। বেশ ফুটিয়েই দেখছে সে তারাকে। চোখ জোড়া যেন কোটর থেকে বেড়ে হয়ে আসবে। পৃথিবীতে অনেক মেয়ে দেখেছে সে, কিন্তু এমন ভয়ঙ্কর সুন্দরী মেয়ে সে আর একটাও দেখেনি। দেখতেই কেমন যেন আদর আদর পেয়ে যাচ্ছে। পরক্ষণে নিজের বইয়ের একটা নামও ঠিক করে ফেলেছে। চোখ বড় বড় করে তাকিয়ে ঠোঁট নাড়িয়ে আস্তে করে বলা, আদরিনী। ভেবেই তারার ভয়ার্ত দৃষ্টির সম্মুখীন হলো সমুদ্র। পলকহীন চোখে তারার দিকে তাকিয়ে সমুদ্র পিড়পিড় করে বলা, এই মেয়ে আমার জন্য, শুধু আমার। ভাবতেই শরীরটা কেমন ঝাঁকুনি দিয়ে উঠলো তার। এইদিকে নিজের হাতটা ছাড়িয়ে আবারও আগের মতো হয়ে গেল তারা। ঘোমটার আড়ালে নিজেকে লুকিয়ে নিল। উঠে দাঁড়ালো সমুদ্র। এখানে আর বসে থাকা যাচ্ছে না, কেমন অস্থির লাগছে তার। বুকের মধ্যে কেমন তোলপাড় শুরু হয়ে গেছে। দাঁড়িয়ে ভাবল, বাবা কি আনলো আমার জন্য? এ তো পুরোই পড়ি, দেখলেই আদর পায়। মনে হয় টমেটোর মতো গালগুলোকে চুপ করে চুমু খেয়ে দিই, যাকে বলে আদরিনী। তারপর
কি ভেবে এসে বসে পড়ল। তারার দিকে তাকিয়ে ভাবল, মেয়েটা তো ভয় পাচ্ছে, ওর ভয়টা ভেঙে দেওয়া উচিত নয় কি? তাছাড়া আমার তো মন ভরছে না তাকে দেখে। ভাবতে ভাবতেই তারার দিকে হাত এগিয়ে দিল সমুদ্রর উদ্দেশ্য। তারার ঘোমটাটা খুলে আরেকটা বার দেখবে সে। বারবার দেখতে ইচ্ছে করছে তার। একবার দেখে মোটেও মন ভরেনি। এদিকে সমুদ্রের হাত বাড়ানো দেখে আর নিজেকে সামলানো গেল না, ভয়ের চোটে ফোপাতে লাগলো তারা। থমকে গেল সমুদ্র। কান্নার ঝংকার শুনে কেমন যেন ভয় ভয় করে উঠল। দ্রুত তারার ঘোমটা সরাতেই দেখতে পেল তারা চোখ বন্ধ করে ফুপিয়ে কেঁদেই চলেছে। নাকটা লাল টকটকে হয়ে গেছে, লেপ্টে থাকা কাজলটা আরো লেপ্টে গেছে, ঠোঁটটাও লাল হয়ে গেছে। সমুদ্র ঠকিল, বুকটা কেঁপে উঠলো তার। কাপা কাপা হাতে তারার গালে স্পর্শ করে হালকা তুতলিয়ে বলল, কি হয়েছে আদরিনী, তুমি কাঁদছো কেন? নিজের গালে পুরুষালী স্পর্শ পেয়ে কেঁপে ওঠে তারা। জীবনে প্রথম বাবা ছাড়া অন্য কোনো পুরুষ গালে স্পর্শ করলো তারার, সাথে তার মায়াবী ডাক। তারা এখনো চোখ বন্ধ করে কেঁদে চলেছে। সমুদ্র বুকে যেন উথাল পাথাল শুরু হয়ে যাচ্ছে। কেন কাঁদবে তার আদরিনী? মোটেও এই কান্না সহ্য হচ্ছে না তার। এই কান্নাতেও যে একটা মায়া লুকানো আছে। না জানি হাসলে আমার কি হবে। ভেবেই সমুদ্র আবারও তারাকে থামানোর জন্য বলল, প্লিজ কেঁদো না। আচ্ছা অন্তত কাদার কারণটা তো বলো। তারা এখনো নিশ্চুপ, চোখ থেকে টপটপ করে পানি পড়ছে। সমুদ্র এবার কিছু না ভেবেই বুকে আঁকড়ে ধরল তারাকে। এই কান্না যে সহ্য হচ্ছে না তার, সব ধ্বংস করে দিতে ইচ্ছে করছে। তারার কান্না থামাতে সে আবারও বলল, প্লিজ কেঁদো না আদরিনী, কি চাই তোমার বলো, সব এনে দেবো আমি। তারা এবার কান্না থামালো। অনুভব করলো কোনো নরম কিছুর সাথে আটকে আছে সে। চোখ খুলে নিজেকে সমুদ্রের বুকে দেখে ছিটকে সরে গেল সে। ভয়ার্থক গলায় বলল, আপনি সরুন। সমুদ্র তারাকে সামলানোর জন্য এগিয়ে গিয়ে বলল। কি হয়েছে বলো আমায়। তারার কথা শুনে সরে গেল সমুদ্র। কেমন যেন করে উঠলো ভেতরটা, এতটা কষ্ট লাগছে তার। এই প্রথম তার আদরিনী তাকে দূরে যেতে বলেছে, যার মায়ের সমুদ্র ডুবেছে বেশ কিছুক্ষণ হলো। সমুদ্র আর কিছু না ভেবে দূরে সরে এলো, বারান্দায় দাঁড়িয়ে পড়ল। জানালার বাইরে দিয়ে তাকিয়ে রইলো, চাঁদ দেখতে লাগলো আর মনে মনে ভাবল, কার মায়ায় জড়াচ্ছি নিজেকে। ওর থেকে সরে যাওয়া যে অসম্ভব আমার পক্ষে, কিন্তু ও তো দূরে দূরে থাকতে চায় আমার থেকে। সমুদ্রের ভাবনার মাঝে হঠাৎ বারান্দায় থাকা খাঁচা থেকে তোতা পাখিটা ডেকে উঠল। সমুদ্রের আসার খবর পেয়ে গেছে সে। মুচকি হাসতে সমুদ্র এগিয়ে গেল পাখিটার দিকে, আস্তে আস্তে করে ডাকল, রাজা। তোতা পাখিটাও সাথে সাথে তাল মিলিয়ে বলল, সমু সমু। হাসির পরিমাণও বাড়ল সমুদ্রের। পাখিটার খাঁচাটাকে দোলাতে লাগলো আর এক দৃষ্টিতে তাকিয়ে রইল জানালার বাইরে। এদিকে বারান্দা থেকে তোতা পাখির মতো আওয়াজ শুনে তারা আস্তে আস্তে মাথা তুললো। তারা ভীষণ কৌতূহলী হচ্ছে, তার নানাবিধ ভাবনা হচ্ছে যেমন। আচ্ছা পাখিটি কি কথা বলতে পারে নাকি? কাকে ডাকলো ওভাবে? থম মেরে কিছুক্ষণ বসে রইল তারা। বারান্দা থেকে বারবার পাখির শব্দই আসছে আর নিজেকে আটকে রাখতে না পেরে বিছানা থেকে নেমে পড়ল। ঘোমটাটাও ততক্ষণে খুলে পড়ে আছে। এগিয়ে গেল বারান্দার দিকে। বারান্দায় প্রবেশ করতে দেখতে পেল সমুদ্র নামের লোকটা খাঁচাটা ধরে জানালার দিকে তাকিয়ে আর পাখিটা ডাকছে, সমু সমু। তারার মুখে হাসি ফুটে উঠল। পাখিটাকে ধরার অদম্য কৌতূহল জেগে উঠল মনে। মুহূর্তে নিজের বিয়ে ভয় স্বামীর কথা ভুলে এগিয়ে গিয়ে খাঁচাটা ধরে নাড়াতে লাগলো আর বলতে লাগলো, তুমি কি সুন্দর কথা বলো, তোমার নাম কি গো? কিন্তু পাখিটা শুধু একটা কথাই বলছে, সমু সমু সমু। তারা ঠোঁট উল্টে গেল, চোখ এড়ানো সমুদ্রের। তারার এভাবে খাঁচা ধরাতে ভীষণ অবাক হয়েছিল সে। মুহূর্তে নিজেকে সামলে তারার কাণ্ড দেখতে ব্যস্ত হয়ে পড়েছিল, কিন্তু তারার এই রূপটা দেখে চোখটা সরিয়ে নিল। নিজেকে বড্ড সামলানো দায়। তারা আবার বলল, সমু কি? তোর নাম বল না, নাম কি তোর? সমু সমু সমু। ধুর। তারা কিছুক্ষণ থুতনিতে আঙুল ঠেকিয়ে কি যেন ভাবলো, তারপর বলল, ও তোর নাম সমু বুঝি? অমনি সমুদ্র হেসে বলল। না রে পাগলি, ও আমায় সমু বলে, ওর নাম রাজা। সাথে সাথে পাখিটাও বলে উঠল,
তারা পাখিটার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর আবারও সে লোকটার দিকে তাকিয়ে গলা শুকিয়ে এলো। সে তো এই বিষয়টা ভুলে গিয়েছিল। এখন যদি এই লোকটা তাকে মারে ভেবেই তারা ভয়ার্থক কণ্ঠে বলল, আমি আর আসবো না না না, তবুও মারবেন না। বলেই চলে যেতে নিলে বেশ অবাক হলো সমুদ্র। সাহস করে তারার হাত ধরে বলল। কে মারবে? তারা চোখ মুখ কুচকে হাত ছোটানোর চেষ্টা চালাচ্ছে আর কাঁদো কাঁদো গলায় বলছে। আপনি? কিছুটা আন্দাজ করলো সমুদ্র। তারার ভয় কাটাতে হাতটা ছেড়ে দিল, পাখিটাকে নাড়িয়ে পড়ল। দেখো তো রাজাকে আমি কি মারি? তারা একটু শান্ত হলো, বিস্ময় নিয়ে তাকিয়ে রইল পাখিটার দিকে। সমুদ্র হেসে পড়ল। ও আমার নামও বলে, তুমি দেখেছো? আরও অনেক কিছুই বলে, যেমন ধরো খিদে পেলে কলা ভাত এসব বলে। আর আমাকে দেখলে সুমু বলে, জেসিকে দেখলে জেসি বলে, বাবাকে দেখলে বাবা ডাকে। তারা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ছোট বোন জেসি আর বাবার কথা বলেও রাজের নাম উচ্চারণ করল না সমুদ্র। সে চায় না এটা বলে তারাকে আবারও কিছু মনে করাতে। এমন শান্ত দেখতেই ভালো লাগছে তার, মন ভরে দেখতে পাচ্ছে তারাকে। দেখতে দেখতে সমুদ্র বলল, কদিন পর তোমার নামও বলবে দেখো। এবার মুখ খুললো তারা, আলতো ছিঁচিয়ে বলল। আমার নাম? তারার মুখে স্বাভাবিক কথা শুনে প্রশান্তির হাওয়া বয়ে গেল সমুদ্রের বুকের মধ্যে। এতক্ষণে বুকের ঝড় থামলো। মুচকি হেসে বলল, হ্যাঁ তোমার নাম, কিন্তু ওকে শেখাতে হবে। সাথে সাথে তারার পাল্টা প্রশ্ন। কে শিখাবে ওকে? আমাকেই সব শেখাতে হয়, কিন্তু শেখাবো না। তারা চোখ বড় বড় করে বলল, কেন? কারণ তুমি তো আমাকে ভয় পাও, তবে আমি কেন তোমার নাম শিখাবো? তারা সবকিছু ভুলে গিয়ে উৎফুল্ল হয়ে বলল, না না, আমি ভয় পাই না। আপনি কি ভূত নাকি যে ভয় পাবো? আপনি খুব ভালো, আমার নামটাও শিখিয়ে দিন না ওকে। সমুদ্র গাল পরে হাসল। ভীষণ আনন্দ হচ্ছে তার। তার আদরিনী তাকে আর ভয় পায় না। সমুদ্র আবারও বলল। এইভাবে তো মানবো না। তারা এবার ঠোঁট উল্টে বলল। তাহলে? সমুদ্র মুচকি হেসে তারার দিকে এগিয়ে দিল হাত। তারপর বলল, আগে আমার বন্ধু হবে বলো। তারা একবার হাতের দিকে তাকিয়েছে, সমুদ্রের দিকে আরেকবার তাকাল। সমুদ্রের কেন যেন ভয় হচ্ছে, এমন আগে হয়নি মনে মনে বলছে। ও যদি বন্ধু না হয়, সব মেয়ে সমুদ্র আহমেদের পেছনে ঘুরে বন্ধু হওয়ার জন্য, আর আমার কিনা বন্ধুত্ব করতে গিয়ে বুক কাঁপছে, তাও নিজের বউয়ের সাথে। ভেবে মাথা চুলকায় সমুদ্র। তারার দিকে আরেকটু এগিয়ে নিয়ে যায় হাতটা। তারা হাতটা এগিয়ে দিতে গিয়েও নামিয়ে নিল। সমুদ্র অবাক হয়ে পড়ল। কি হলো, বন্ধুত্ব করবে না? আমি কি খুব বাজে? তোমার সাথে তো বাজে বিহেভিয়ার করিনি আমি, তাহলে কেন বন্ধুত্ব করবে না? তারা আস্তে করে বলল। বন্ধুত্ব করব, কিন্তু হাত রাখতে পারবো না। সমুদ্রের লোকটা যেন 10 গুণ বেড়ে গেল। যেন কোনো মূল্যেই, যে কোনো মূল্যেই আবারও তারার নরম হাতের ছোঁয়া চাই তার। তখন তো জোর করে ধরেছিল, এখন না হয় তারা নিজ ইচ্ছাতেই হাতে রাখুক হাত। সমুদ্র তারাকে আশ্বাস দিয়ে বলল, বন্ধুর হাতে হাত রাখলে কিছুই হয় না। কিন্তু তাহলে আমিও নাম শেখাবো না, বাই। এই না। বলতে বলতে সমুদ্রের হাতে হাত রাখলো তারা। মুচকি হাসলো সমুদ্র। আলতো করে তারার হাতটা ধরে হ্যান্ডশেক করলো। তারার নজর তখন খাঁচার পাখিটার দিকে। পাখিটা তাকে ডাকবে ভাবতেই মনটা কেমন যেন খুশিতে ভরে উঠল। সমুদ্রের হাত ছেড়ে তারা লাফাতে লাফাতে বলল, এবার তো আমার নাম শিখাবেন? আস্তে আস্তে শিখাবো তো, আছরিনি। তো এক্ষুনি শিখান না। সমুদ্র রাজার দিকে তাকে কিছু বলতে গিয়েও থেমে গেল। মুখ বন্ধ করে তাকালো তারার দিকে। তার তো বইয়ের নামই জানা হয়নি। এবার মেয়েটাকে কিভাবে কথাটা জিজ্ঞেস করবে। তারা মুখ দিয়ে চা শব্দ উচ্চারণ করলো, বলল, উফ, কখন শিখাবেন? সমুদ্র মাথা চুলকে জোরপূর্বক হাসলো। তারপর তারাকে উদ্দেশ্য করে বলল। কিন্তু তোমার নামটা কি? তারা কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল সমুদ্রের দিকে। সমুদ্র একটু ভয় পেয়ে গেল। তারার কেমন লাগবে বিষয়টা এটা ভেবে। তারা কি রাগ করবে? সমুদ্রের ভাবনার এক বালতি পানি ঢেলে তারা আকাশের দিকে ইশারা করে বলল, আমি হলাম চাঁদের বন্ধু। সমুদ্র সেদিকে তাকিয়ে রইল। তারপর তারার দিকে তাকিয়ে
মুচকি হাসলো দুজনে একসাথে বলে উঠল। তারা? তারপর দুজনেই হাসতে লাগলো। তারার মুখে হাসি যেন সমুদ্রের বুকে ঝড় তুলে দিয়েছে। ভালোবাসার সুন্দর পাখিরা যেন মনের মধ্যে উড়োউড়ি করছে তার। এই কেমন অনুভূতি, তাও বাচ্চা একটা মেয়ের প্রতি। ভেবে মনের অজান্তেই এসে ফেলে সমুদ্র। তারা দোলনায় বসে পাখিটার সাথে নিজের মতো করে কথা বলছে, আর পাখিটাও সুমু সুমু করে চেঁচাচ্ছে। আর সমুদ্র, সে তো তার আদরিনীকে দেখতে ব্যস্ত আর ভাবছে, এই মেয়েকে কিনা আমি বিয়ে করতে অস্বীকার করছিলাম, কেন? ভাগ্যিস বাবা যেহেতু উঠালো, এবার আমি কখনোই আদরিনীকে যেতে দিব না, কখনোই না। ভাবতে ভাবতেই খেয়াল করলো তারা দোলনায় হেলে পড়ে ঘুমিয়ে গেছে। মুচকি হেসে তারাকে কোলে তুলে নিল সমুদ্র। বিছানায় শুয়ে নিজেও বসে পড়ল সামনে। তারার ঘুমন্ত মুখটা দেখেও যে লোভ লাগছে তার। আদরের অবুঝ মনটা কি বুঝবে না? সমুদ্রে যে কিছুতেই ঘুম আসছে না, মন চাইছে সারাটা জীবন এভাবেই দেখতে দেখতে দেখতেই কাটিয়ে দিক। মনে মনেই বলল, এই মেয়ে তো আমার ঘুম আরাম করে দিবে দেখছি, আমার পক্ষে তো এছাড়া থাকাই সম্ভব না। সকালে নরম রোদ আর মিষ্টি উজ্জ্বলতা তারার চোখে মুখে পড়তে আস্তে আস্তে চোখ খুলল সে। জানালার দিকে তাকিয়ে বুঝলো বেশ বেলা হয়ে গেছে। আশেপাশে তাকিয়ে নিজেকে সমুদ্রের বিছানায় শোয়া অবস্থায় পেল তারা। আর সমুদ্রও তার পাশেই বসে বিছানায় মাথা রেখে ঘুমিয়ে আছে। তা দেখে তারা লাফিয়ে উঠে পড়ল আর আস্তে করে বলল, এ কি, আমি না কালকে রাতে বারান্দায় ছিলাম, এখানে কিভাবে এলাম? আর উনি এভাবে শুয়ে আছেন কেন? বলেই তারা বিছানা থেকে নেমে পড়ল, শাড়ি ঠিক করে সমুদ্রের দিকে তাকিয়ে উনি এভাবে যে ঘুমাচ্ছেন, ওনার হয়তো কষ্ট হচ্ছে। ভাবতে ভাবতে তারা সাহস করে একটু এগিয়ে গেল সমুদ্রের দিকে। দেখলো সমুদ্র নিজের দুই হাতের উপর মুখ গোজে বিভোর। তারা আবারও ভাবল, আমি কিভাবে ডাকবো ওনাকে? আর উনি যদি রেগে যান, যেমনটা মা করতেন। ভেবেই তারার মনটা খারাপ হয়ে গেল। পরক্ষণে আবার ভাবল, কিন্তু উনি তো মায়ের মতো করেন না আমার সাথে। কালকে রাতে তো অনেকক্ষণ গল্প করেছেন, তবে কি সত্যিই উনি আমার বন্ধু? তারা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গালে হাত দিয়ে কিছুক্ষণ ভাবলো, চিন্তা করলো সে কি আদৌ সমুদ্রকে ডাকবে নাকি ডাকবে না। সবশেষে তারা গাল ভর্তি করে হাসলো, আপন মনেই বলল, ডেকে দিই ওনাকে, উনি তো আমার বন্ধুই। আমি যখন গতকাল কাঁদছিলাম, তখন উনি বেশ উতলা হয়ে গেছিলেন। তাহলে এখন ওনার নিশ্চয়ই কষ্ট হচ্ছে। আমি কেন ওনার মতো উতলা হব না? এরূপ বলে তারা সমুদ্রের সামনে আরেকটু এগোলো, ডাকতেই যাবে এমন সময় দরজা নক করলো। কেঁপে উঠলো তারা। এমনিতেই তো তার একটু একটু ভয় লাগছিল সমুদ্রকে ডাকতে গিয়ে, তার উপর আচমকা দরজা নক করতে তারা তাড়াতাড়ি বুকে থুতু দিয়ে দিল। বললা, কে? সমুদ্র তখনও ঘুম। তারা দরজার দিকে এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিল। খোলাই ছিল, শুধু ফিরানো। তা দেখে সমুদ্রের বোন জেসি বলে উঠল, আরে, দরজা তো খোলাই ছিল দেখছি। তারা নিচের দিকে তাকিয়ে মাথা নাড়ল। জেসিকে সে চিনে না এমনটা নয়। প্রথমে তাকে দেখার জন্য জেসি গিয়েছিল বাবার সাথে, আর গতকাল রাতেও জেসি তাকে সাজিয়ে দিয়েছিল। তারার ভাবনার মাঝে জেসি মুচকি এসে বলল, কেমন আছো তারা? ততক্ষণে সমুদ্রের কথাটা সম্পূর্ণ তারা মাথার মস্তিষ্ক ত্যাগ করেছে। তারা মাথা উঁচু করে জেসির দিকে একবার তাকিয়ে আস্তে করে বলল, জি ভালো। জেসি হয়তো বুঝে গেল তারার অস্বস্তি লাগার বিষয়টা। তারার চোখে মুখে যেটা স্পষ্ট ফুটে উঠেছে। তারাকে স্বাভাবিক হতে সময় লাগবে, তাই জেসি তারার হাত ধরে বললাম, চলো তোমাকে ফ্রেশ করিয়ে দিই। তারা ভীষণ অবাক হলো জেসির কথায়। জেসির দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, ফ্রেশ করিয়ে দিবে কেন? জেসি হালকা হেসে বলল, কারণ তুমি তো ছোট, তোমাকে আমি রেডি করিয়ে দেবো। তারা ঠোঁট উল্টে বলল, কিন্তু আমি তো এত ছোট নই, আমি ফ্রেশ হতে পারি। তারার বাচ্চা বাচ্চা কথা হেসে ফেললো জেসে। তারার মাথায় হাত বুলিয়ে বলল, আমি জানি তো তারা, কিন্তু তুমি তো ওয়াশরুম চেনো না, আর জামা কাপড় কই সেটাও জানো না। তাই আজ বরং আমি সাহায্য করি। তারা আবারও সেখানে দাঁড়িয়ে গেল হাত দিয়ে। কিছুক্ষণ ভাবলো, তারপর তার দাঁত বের করে হেসে বলল,
তুমি খুব ভালো, আমি যাব তোমার সাথে। জেসিও মুচকি হেসে তারার হাত ধরে নিজের রুমের দিকে এগিয়ে গেল। তারাও জেসিকে একদম নিজের মধ্যে গেঁথে ফেলল, নিজের সত্তাকে মনে মনে বলল। আরেকজন বন্ধু পেয়ে গেলাম। পিটপিট করে চোখ খুলে নিজেকে বসা অবস্থায় পেল সমুদ্র। ফ্রুকুচকে সামনে তাকে মস্ত বড় জানালা দেখতে পেল সে, সাথে পেল পাখির কিচিরমিচির শব্দ। সমুদ্র জোরে জোরে দু একটা শ্বাস নিয়ে আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ালো, ওয়াশরুমের দিকে যাবে। ঠিক তখনই মনে পড়ল, কিরে আমার বউ কই? সমুদ্র আশেপাশে কয়েকবার তাকালো, বিছানায় তো নেই। সমুদ্র ভাবল বিছানার ওপাশে পড়ে টরে গেল নাকি মেয়েটা। মেয়েটা যে বাচ্চা, তাই লাফ দিয়ে বিছানায় উঠে ডাকলো, তারা তারা। না, কেউ তো নেই। মুহূর্তেই যেন সমুদ্রের শান্ত মনটা ব্যাকুল হয়ে পড়ল। কই গেল তার আদরিনী? সমুদ্র মাথায় হাত দিয়ে বলা, ও তো কিছুই চেনে না এখানকার, বাড়িটাও তো চিনে না ভালো করে। কই গেল? আচ্ছা বারান্দায় নয় তো, হয়তো পাখি দেখতে গিয়ে ঘুমিয়ে আছে। সমুদ্রকে আর পাইকে। সমুদ্র প্রায় দৌড়েই গেল বারান্দায়। সেখানে তারাকে না পেয়ে এবার যেন অস্থিরতা তৈরি হলো মন মস্তিষ্ক জুড়ে। দৌড়ে দরজা খুলে বাইরে চলে এলো। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে এক প্রকার চিল্লাতে চিল্লাতে বলল, তারা তারা কই তুমি? নিচে নেমেও এভাবে চিৎকার করছে সমুদ্র। সারা ড্রয়িং রুম খুঁজে চলেছে তারাকে, আত্মায় পানি চলে গেছে একদম। সামনে যে তার বাবা তার দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে, সেই দিকে কোনো খেয়াল নেই তার। এইদিকে ছেলের এমন বিহেভিয়ার দেখে ভীষণ অবাক হলেন শান্ত আহমেদ। পরক্ষণে নিজেকে বললেন, তার মানে টোপ গিলেছে। সমুদ্র নিজের বাবাকে খেয়াল করে দৌড়ে গেল বাবার কাছে, তারপর কাঁদো কাঁদো গলায় বলল, বাবা তারা কই? সমুদ্রের বাবা শান্ত আহমেদ একটু নড়ে চড়ে বসলেন। ছেলেকে উদ্দেশ্য করে গম্ভীর গলায় বলেন, নেই। নেই মানে? নেই মানে নেই, ওকে ওর বাবার বাসায় পাঠিয়ে দিয়েছি। অবাকের শীর্ষে সমুদ্র চোখ বড় বড় করে বলল। কেন বাবা? শান্ত আহমেদ নিজের হাসিটা লুকিয়ে অপর পাশে মুখ ঘুরিয়ে বলেন, তোর তো ওকে পছন্দ না, জেদের বর্ষে বিয়ে করেছিস, কালকে সেটা উপলব্ধি করতে পেরে ওকে পাঠিয়ে দিলাম। সমুদ্রে যেন মাথায় আগুন লেগে গেল। রাগটাকে কন্ট্রোল করে তাদের দাঁত চেপে বলল। মানেটা কি? আমাকে জিজ্ঞেস করেছিলে একবারও? শান্ত আহমেদ হাই তুলতে তুলতে বললেন, তোকে জিজ্ঞেস করার কি আছে, তুই তো রাজি। না আমি রাজি না। কেন? তারা তো 14 বছরের বাচ্চা মেয়ে। সমুদ্র উঠে দাঁড়ালো, পেছন ফিরে পড়ল। হোক। এই সুযোগে একটু হেসে নিলেন শান্ত আহমেদ। ছেলের ধৈর্য পরীক্ষা করতেই বলে উঠলেন, হোক মানে তোর কোনো সমস্যা নেই? সমুদ্র রেগে গেল, তাতে দাঁত চেপে বলল, না নেই, তারাকে এনে দাও আমার। আরে শোন আগে, এটা কি আর এখন সম্ভব বলতো? কেন সম্ভব হবে না? ও আমার বউ, আমি এক্ষুনি যাচ্ছি ওকে আনতে। মানে এইভাবে তুই গ্রামে যাবি, অগোছালো পাঞ্জাবি, এই আওলা জাওলা চুল? আমার এসবের প্রয়োজন নেই, তারা হলেই চলবে, যাচ্ছি আমি। বলে সেখান থেকে যেতে নিল সমুদ্র। শান্ত আহমেদ মুচকি হেসে ছেলের কাণ্ড দেখতে ব্যস্ত। সমুদ্র দরজার কাছে যেতেই পেছন থেকে কেউ বলে উঠল, আপনি কোথায় যাচ্ছেন? পরিচিত সেই সুমধুর কণ্ঠস্বর শুনে বুকে নিশ্চিন্তের হাওয়া বয়ে গেল সমুদ্রের। মুখ ফুটে উঠল প্রশান্তির হাসি। পেছনে ফিরতেই তারাকে সিঁড়ি দিয়ে নামতে দেখতে পেল। দৌড়ে গেল তার কাছে, গালে হাত রেখে বলল, তারা তুমি ঠিক আছো? তারা কিছু বলল না, আশেপাশে তাকাচ্ছে। জেসিও তার পাশে দাঁড়িয়ে আছে, মুখে লেগে আছে মুচকি হাসি। তারাকে কিছু বলতে না দেখে সমুদ্র বলে উঠল, কি হয়েছে? কিছু বলছো না কেন? কোথায় চলে গিয়েছিলে? ওই আসলে সমুদ্র উত্তরের আশায় তাকিয়ে আছে তার দিকে, আর তারা আমতা আমতা করে চলেছে। সমুদ্র যে এমন একটা ব্যবহার এতগুলো মানুষের সামনে করবে, এইটা তার চিন্তা ভাবনার বাইরে ছিল। কেমন অস্বস্তি হচ্ছে। জেসির হাত আরেকটু চেপে ধরতে জেসি সমুদ্রকে উদ্দেশ্য করে বলল, ঠিক করছিস এইসব ভাই? তারা ছোট একটা মেয়ে। এবার একটু স্বাভাবিক হল সমুদ্র। পেছনে ফিরে বাবার দিকে তাকিয়ে মাথা চুলকালো। নিজের বাবার এমন ফন্দি বুঝতে পেরে মাথায় থাবা মেরে বললাম, নিজের বাবার চালটাই বুঝতে পারলি না সমুদ্র? ধ্যাৎ। তারা জেসির হাত ধরেই শান্ত আহমেদের সামনে গিয়ে দাঁড়ালো। মাথায় দেয়া কাপড়টা আরেকটু টেনে নিল। শ্বশুরকে উদ্দেশ্য করে আস্তে করে বলা,
আসসালামু আলাইকুম। শান্ত আহমেদ মুখ ভর্তি করে হাসলেন। টেবিলে বসতে বসতে বললেন। ওয়ালাইকুম আসসালাম তারামা, বল কেমন আছিস? তারা হালকা হেসে আগের ন্যায় বলল। জি ভালো আছি। বলতে বলতে তারার চোখ গেল টেবিলে রাখা খাবারের দিকে। মূর্তি খিদেটা যেন মাথা চাড়া দিয়ে উঠল। এতক্ষণ নিজেকে দমিয়ে রাখলেও এখন আর পারছে না। কত বেলা হয়ে গেছে। গ্রামে থাকলে এতক্ষণে হয়তো রাতে জমানো পান্তা ভাতেই হয়ে যেত। তাছাড়া আর কি, মা কি তাকে আর ভালো এত খাবার দিত? মায়ের তো মনেই থাকতো না তার আর খাবারের কথা। তারার ভাবনার মাঝে শান্ত আহমেদ বলে উঠলেন। আরে দাঁড়িয়ে আছিস কেন? বসে পড়, খিদে পায়নি তোর? তারা এমন কথা শুনে খাবার থেকে চোখ সরিয়ে শান্ত আহমেদের দিকে তাকালেন। উনি নিজেও ততক্ষণে দাঁড়িয়ে গেছেন। তারার হাত ধরে টেবিলে বসাতে বসাতে জেসিকে উদ্দেশ্য করে বললেন। জেসি, তাড়াতাড়ি খাবার সার্ভ করে দাও ওকে, ও তো নিতে পারবে না। জেসিও বাবার কথা মতো খাবার বেরিয়ে দিল। তারা বেশ অবাক হয়ে বলল। আমি নিতে পারি তো। শান্ত আহমেদ পাশে বসে হেসে বলেন। জানি পারিস, তবুও করবি না। তারা আবারও বিস্মিত হয়ে বলল। কেন? কারণ হলো তোর এত কাজ করার বয়স হয়নি, হালকা পাতলা কাজ করবি, ঘর গোছানো, বিছানা গোছানো এইসব। তারা একবার জেসির দিকে তাকালো। জেসিও তার পাশে বসে মুচকি হেসে সম্মতি দিল। তারা শুকনো ঢোক গিলে খাবারে হাত দিতে যাবে, ঠিক তক্ষুনি শান্ত আহমেদ হঠাৎ হাত ধরে ফেলল। তারা অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর বলল। কি হলো? শান্ত আহমেদ খাবারের প্লেটটা তুলে নিলেন। রুটির টুকরো নিয়ে তারার দিকে এগিয়ে দিয়ে বলেন। আমাদের পরিবারের একমাত্র ছোট সদস্য তুই, আর একমাত্র বড় সদস্য আমি। তাই তোকে খাওয়ানোর মধ্য দিয়েই তোর এই বাড়িতে প্রথম অন্নগ্রহণের নিয়ম পালন করলাম। তারা খাবার মুখে নিতে নিতে বলল। কেমন নিয়ম? তোর শাশুড়ির ইচ্ছে ছিল নিজের বৌমাকে আনার পরদিন প্রথম নিজ হাতে খাইয়ে দেবে, কিন্তু আফসোস। দীর্ঘশ্বাস ফেললেন শান্ত আহমেদ। তারাও ঠোঁট উল্টে বলল। আমার বাবাও তো এভাবে খাইয়ে দিত। এখন দেয় না? দিবে কিভাবে? ওমা, তাহলে আমি কি করছি? বলেই শান্ত আহমেদ হাসতে লাগলেন। জেসিও খাবার খেতে খেতে হেসে বলল। আরে বাবাও তোমার বাবা লাগে? তারা অবুঝ মনে কিছুক্ষণ দুজনের দিকে তাকালো। তারপর শান্ত আহমেদকে উদ্দেশ্য করেই বলা। তার মানে তুমি কি আমার বাবা? হ্যাঁ, একদম। তাহলে তুমি কি রোজ আমাকে এভাবে খাইয়ে দিবে? তুই বললে তাই হবে। বলেই শান্ত আহমেদ তারার মাথায় হাত রাখলেন। তারাও মুচকি হেসে সায় দিল। নিজের হারানো বাবাকে পেয়ে গেল যেন। তখনই সমুদ্র সিঁড়ি দিয়ে হন্তদন্ত হয়ে নেমে তারার পাশে দাঁড়ালো। শান্ত আহমেদ ছেলের দিকে তাকিয়ে গভীর গলায় বললেন। তুমি তারার পাশে দাঁড়ালে কেন? বাবা আমি ওই কোনো কিছু না, তুমি আজ থেকে ওর সাথে থাকবে না। মানে